তো যেমনটা আমরা জানি যে ডাব্লিউডাব্লিউ জানুয়ারি মাস থেকে নেটফ্লিক্সের উপর চলে যাচ্ছে, আর নেটফ্লিক্সের উপর যাওয়ার পর আমাদের ডাব্লিউডাব্লিউ দেখার কয়েকটা সুবিধা আমরা দেখতে পাবো। ডাব্লিউডাব্লিউ এখন আপাতত তিনখানা জিনিস রিভিল করেছে। একটা হচ্ছে যে নেটফ্লিক্সের উপর যাওয়ার পর ডাব্লিউডাব্লিউর যে সমস্ত শো আছে সেগুলো লাইভ স্ট্রিমিং শেষ হয়ে যাওয়ার একেবারে পরের মুহূর্ত থেকেই আমরা অফলাইনে দেখতে পারবো। আমরা মানে আগে কি হতো যে আমাদের ডাব্লিউডাব্লিউ ধরো স্ম্যাকডাউনের একটা শো আছে, সেই শোটা শেষ হয়ে যাওয়ার প্রায় বলতে পারো অনেক বেশ কিছুক্ষণ পর মানে 2-3 ঘন্টা পর আমরা সেইটা রিপিট টেলিকাস্ট দেখতে পারতাম, কিন্তু এখন সেটা হবে না। এখন শুধুমাত্র শো শেষ হয়ে যাওয়ার পরের মুহূর্ত থেকেই আমরা রিপিট টেলিকাস্ট দেখতে পেয়ে যাব, তো আমাদের আর ওয়েট করতে হবে না। আরেকটা জিনিস বলা হয়েছে যে কোনো শো শেষ হয়ে যাওয়ার 48 ঘন্টা পর আমরা সেটাকে ডাউনলোড করে অফলাইনে দেখতে পারবো। আর 3 নম্বর হচ্ছে যে ডাব্লিউডাব্লিউ যত রকমের শো আছে, যেমন প্রিমিয়াম লাইভ ইভেন্ট, র, স্ম্যাকডাউন, এছাড়া যত রকমের টক শো আছে সব, এমনকি যে হাউস শোগুলো হয় যেগুলোকে তোমরা ছোট লাইভ ইভেন্ট বলেও জানো, সেগুলো আমরা লাইভ দেখতে পাবো এই নেটফ্লিক্সের ওপরে। তো দেখতে গেলে অনেক সুযোগ সুবিধা আমরা পেয়ে যাচ্ছি, আগে এগুলো অতটা আমরা পেতাম না। নেটফ্লিক্সের ওপর যাওয়ার পর আমাদের ডাব্লিউডাব্লিউ দেখার দৃষ্টিভঙ্গিটাই বলতে পারো যে চেঞ্জ হয়ে যাবে পুরোপুরি। আর আমাদের ডমডম ভাইকে তো আমরা সকলেই অপছন্দ করি, কিন্তু আমাদের ডমডম ভাই এখন আরও বেশ কিছু কথা বলেছে যেগুলো শুনে আমরা তার উপরে আরও বেশি রেগে যাব। তো তার মধ্যে একটা কথা হচ্ছে, তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমাদের ডমডম ভাই এখন তো ডাব্লিউডাব্লিউতে আছে, কিন্তু যখন সে ছোট ছিল তখনও তাকে আমরা ডাব্লিউডাব্লিউতে দেখতে পেয়েছিলাম। সেই এডি গার্ডেরো আর রে মিস্টেরিওর যে রাইভালরিটা চলছিল, সেখানে আমরা ডমডম ভাইয়ের অনেক ইনভলভমেন্ট দেখতে পাই। তাকে আমরা বেশ কয়েকটা প্রিমিয়াম লাইভ ইভেন্টও দেখতে পাই, তবে র, স্ম্যাকডাউনে তো ছিল। তো ডমডম ভাই বড় হওয়ার পর একটা কথা বলে যে সে তার প্যারেন্টসকে মানে রে মিস্টেরিও আর রে মিস্টেরিওর বউকে বলে যে আমি তো ছোটোবেলায় এত কটা কাজ করেছিলাম, আমি র, স্ম্যাকডাউন, প্রিমিয়াম লাইভ ইভেন্ট সব জায়গাতেই কাজ করেছি, তো আমি তো নিশ্চয়ই কিছু টাকা পেয়েছিলাম, তো সেই টাকাগুলো কোথায় গেল, সেই টাকাগুলো আমার চাই। তো এখানে রে মিস্টেরিও ডমিনিক মিস্টেরিওর মা বলে যে সেই টাকা দিয়ে তোমাকে একটা বাইক কিনে দেওয়া হয়েছে, ওটা তোমার টাকাতেই কেনা। কিন্তু আমাদের ডমডম ভাই ঘুরিয়ে তার বাবা মাকে প্রশ্ন করে যে আমি তো অনেক টাকা কামিয়েছিলাম আর শুধুমাত্র সেই টাকা দিয়ে একটা বাইক কেনা হয়েছে, এটা তো হতেই পারে না, নিশ্চয়ই আরও টাকা রয়েছে, তোমরা লুকিয়ে রেখেছো। তো ভাই আর কি বলবো, আমাদের ডমডম ভাইয়ের ক্যারেক্টার যা চলছে মানে সব জায়গায় গালাগালি খাওয়ার মতো কাজ করে, আর সে তার ক্যারেক্টার মেনটেন করতে গিয়ে ক্যারেক্টারে এত বেশি ঢুকে গেছে যে সে এইসব কথা বলে বেড়াচ্ছে। এবার ভাই আমি আর কি বলবো, তোমরাই দেখে নাও। এই হচ্ছে আমাদের ডমডম ভাই, আর এই হচ্ছে তার ট্যালেন্ট। ফ্যান্সদের মাথা কিভাবে গরম করতে হয় এ খুব ভালোভাবেই জানে। আর এমনিতে আমি আমার চ্যানেলে কোনো রকম মিম দেখাই না, কিন্তু একটা মিম আমার নজরে পড়লো সোশ্যাল মিডিয়াতে, আর সেটা হচ্ছে এইটা। তো বলতে পারো এটা একটা, তোমরা দেখতে পাচ্ছ এখানে জন সিনা রয়্যাল রাম্বল ম্যাচে এন্ট্রি নিয়েছে, আর বেশ কিছু সুপারস্টার যেমন নাকামোরা, এখানে অ্যান্ড্রাডে, ফিল মেলার, সেথ রলিন্স, অ্যালায়েন্স, এরা সবাই মিলে জন সিনাকে পেটাচ্ছে। তো এইটা একজন মানে মিম বানিয়ে লিখেছে যে রোমান রেন্স যখন আমাদের এই রয়্যাল রাম্বলে এন্ট্রি নেবে তখন তার সাথেও কিছুটা এরকমই হবে। তো এইটা আমার বেশ বলতে পারো ফানি তো লেগেছে, কিন্তু আরেকটা বিষয় হচ্ছে যে এইটা হয়তো সত্যি হতে পারে, কারণ রোমান রেন্স যখন এই রয়্যাল রাম্বলে এন্ট্রি নেবে তখন হয়তো আমরা কিছুটা এরকম সিনই দেখতে পাবো, সমস্ত ফেস সুপারস্টার যারা আছে তারা রোমান রেন্সকে ঘিরে ধরে এরকমভাবেই পেটাবে। এইটা হওয়ার চান্স এখন খুব বেশি রয়েছে, তাই ভাবলাম যে এই মিমটা যখন বাস্তবে রূপান্তর হতে পারে তো ভাবলাম একবার দেখিয়েই দিই। আর আমাদের দ্য ওয়াইপার র্যান্ডি অর্টন তার একটা ইন্টারভিউতে এটা বলেছে যে সে চাইছিল একবার যে সৌদি আরবের যে শোগুলো হয় সেখানে কোনো একটা শোতে সে উটের ওপর এন্ট্রি নিতে চেয়েছিল। তোমরা জানো যে সৌদি আরবে উট কতটা ফেমাস জিনিস, আর ওটা তো ওখানে একটা ট্রেডিশনও বলতে পারো, একটা ঐতিহ্যের ব্যাপার। তো র্যান্ডি অর্টন একবার ভিন্স ম্যাকম্যানকে বলেছিল যে সে উটের ওপর বসে তার এন্ট্রান্স করতে চায়, কিন্তু ভিন্স ম্যাকম্যান সেই প্ল্যানটা ক্যান্সেল করে দেয়, বলে যে না, তোমার যা ক্যারেক্টার তোমার উটে বসে এন্ট্রি নেওয়াটা মানায় না। তো সেই জন্য আমরা এটা দেখতেও পাইনি, কিন্তু র্যান্ডি অর্টনের খুব ইচ্ছা যে সৌদি আরবে একবার সে উটের ওপর বসে এন্ট্রি নেবে। তো এই ইচ্ছাটা ট্রিপল এইচ তো পূরণ করে দিতে পারে, কারণ আমরা ট্রিপল এইচের কাজ তো জানি, ক্যারেক্টারের সাথে যাক আর না যাক এ অনেক কিছুই করে দেয়। তো র্যান্ডি অর্টনের যখন ইচ্ছা তখন এই ইচ্ছাটা পূরণ করে দিলে হয়। আর তাছাড়া র্যান্ডি অর্টনকে উটের ওপর বসে সৌদি আরবের একটা শোতে এন্ট্রি নিতে দেখাটাও অনেক দারুণ দেখতে লাগবে। তো র্যান্ডি অর্টনের ইচ্ছা আছে যখন, এটা করিয়ে দেওয়াই উচিত, হয়তো পরের বছর আমরা এটা দেখতে পেয়ে যেতে পারি। আর এখন তোমাদের সিনে তোমরা একটা চ্যাম্পিয়নশিপ বেল্ট দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ECWর একটা চ্যাম্পিয়নশিপ, আর এখানে আমরা ব্যাজেতে দেখতে পাচ্ছি CM পাঙ্কের নাম লেখা আছে। তো এটা ডাব্লিউডাব্লিউ খুব রিসেন্ট টাইমে রিলিজ করেছে, মানে বলতে পারো কালকে রিলিজ করেছে।
আর এটা এখন ইউজ হবে না, কারণ এটা অনেক পুরনো যুগের। ডাব্লিউডাব্লিউতে যখন মানে ইসিডাব্লিউ কোম্পানি যখন ছিল, তো ইসিডাব্লিউ কোম্পানির জন্য এরকম একটা চ্যাম্পিয়নশিপ বেল্ট বানানো হয়েছিল, কিন্তু এটা কখনো রিভিল করাই হয়নি। কোনো একটা কারণে এটা ক্যান্সেল হয়ে যায়, তো বেল্টটা বানানো ছিল, বানানোই থেকে যায়। আর ডাব্লিউডাব্লিউ এত বছর পর সেই বেল্টটা ফাইনালি রিভিল করলো, তবে এটার কোনো ইউজ নেই, জাস্ট বানানো হয়েছিল কিন্তু ইউজ করা হয়নি। তাই ভাবলো যে একবার পোস্ট করে দিই যে এরকম একটা চ্যাম্পিয়নশিপ কিন্তু আসার কথা ছিল, কিন্তু যেটা আসেনি। আর এখন তো ইসিডাব্লিউ কোম্পানি নেই, তো এটা দেখি আর কোনো লাভও নেই। আর আমাদের ডমডম ভাই এখানে আরেকটা রেকর্ডের কথা বলে। ডমডম ভাই বলে যে এখনো পর্যন্ত আমি রেসলমেনিয়াতে 3বার কমপ্লিট করেছি, আর আমি 3বারই হেরেছি, তো আমার হয়ে গেছে 0-3। আর আন্ডারটেকার করেছিল 21-0, মানে 21খানা রেসলমেনিয়াতে টানা ম্যাচ জিতেছিল, আর অপরদিকে 0 ছিল। তো এখানে আন্ডারটেকার একটা বড় লম্বা চড়া স্ট্রিক বানিয়েছিল, জেতার স্ট্রিক। আর এবার ডমিনিক মিস্টেরিও হারা স্ট্রিক বানাতে চায়, মানে ডমিনিক মিস্টেরিও এখানে একটানা 21খানা ম্যাচ হারতে চায় রেসলমেনিয়াতে, মানে তো এখন 21 বছরের ব্যাপার। তো এই রেকর্ডটা ডমডম ভাই বানাতে চায়। আন্ডারটেকারের একটা মহান রেকর্ড রয়েছে, আর ডমডম ভাই তার একটা অপোজিট রেকর্ড ক্রিয়েট করতে চায়। তো এটা হবে কি না দেখতে হবে। এটা হলে তো বেশ ভালোই হয়, কারণ এই রেকর্ডটা যদি ডমডমের নামে হয়ে যায়, তাহলে ফ্যান্সরাও খুশি হবে, কারণ ও তো ম্যাচ হারার জন্যই খুব বিখ্যাত। আর যদি রেসলমেনিয়াতে একটানা 21খানা ম্যাচ হারে, তাহলে সেটা দেখতেও ভালো লাগবে, কিন্তু সেটা করতে 21 বছর টাইম লেগে যাবে, ততদিন তো আমরাও বুড়ো হয়ে যাব। আর এবার একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলা যাক, সেটা হচ্ছে ভাই অনেকে বলছে নাকি রে মিস্টেরিও নাকি মারা গেছে। আর আমাকে কমেন্টে একজন বলেছিল যে ভাই রে মিস্টেরিও কি মারা গেছে। তো দেখো ভাই, রে মিস্টেরিও মারা যায়নি, রে মিস্টেরিওর কাকা মারা গেছে, আর তার কাকার নামও ছিল রে মিস্টেরিও। আর তাকে সিনিয়র রে মিস্টেরিও বলা হয়, আর রে মিস্টেরিওকে জুনিয়র রে মিস্টেরিও বলা হয়। কিন্তু যেহেতু আমাদের রে মিস্টেরিও বেশি ফেমাস, তাই আমরা শুধুমাত্র রে মিস্টেরিও বলেই ডাকি, তাকে আর জুনিয়র বলি না। তো এই জন্য একটু কনফিউশন ক্রিয়েট হয়েছে, যে আমি তো প্রথমে যখন নিউজটা দেখেছিলাম, আমিও একদম ভাই বুক ধরাস করে উঠেছিলাম, হলো রে মিস্টেরিও কী করে মারা যেতে পারে। কিন্তু যখন জানতে পারলাম এটা রে মিস্টেরিও না, এটা হচ্ছে সিনিয়র রে মিস্টেরিও, মানে রে মিস্টেরিওর কাকা। আর তাছাড়া এনার বয়সও হয়েছিল, এনার বয়স হচ্ছে 66 বছর, সময়ের আগেই চলে গেছে কোনো কারণে। কিন্তু এটা আমাদের রে মিস্টেরিও নয়, তো কনফিউজ হওয়ার কোনো কারণ নেই, এটা রে মিস্টেরিও কাকা, এটা আমাদের ডমডম ভাইয়ের সম্মানীয় হল অফ ফেমার পিতা, রে মিস্টেরিও নয়। আর আমাদের ডাব্লিউডাব্লিউর কমেডি রাজা R-Truth একটা তার ইন্টারভিউতে বলে যে তার যে ছেলে রয়েছে সেও ভবিষ্যতে ডাব্লিউডাব্লিউতে আসবে, সে রেসলিং জয়েন করতে চায়। তার ছেলে আপাতত এখন ন্যাটালিয়ার কাছে ট্রেনিং নিচ্ছে, তার ন্যাটালিয়ার কাছে ট্রেনিং মোটামুটি কমপ্লিট হয়ে গেলে সে বুকারটির রেসলিং স্কুলে জয়েন করবে, আর তারপর সেখানে পুরোপুরি পাকাপোক্তভাবে সে রেসলিং শিখে তারপর রেসলিং জগতে পদার্পণ করবে। সম্ভবত তাকে আমরা ডাব্লিউডাব্লিউতেই দেখতে পাবো। আর আমাদের উইন ডিগল চ্যাম্পিয়ন কেভিন ওমেন্সের কাছে প্যাকেজ প্রাইল যাবার খাওয়ার পর তো কোডি রোডসকে আর দেখা যায়নি, আর অনেকদিন পর তার একটা ফটো এসছে, দেখতে পাচ্ছ সে কোনো একটা ইভেন্টে গেছিল, আর সেখান থেকে তার ফটো এসছে। আর দেখার বিষয় হচ্ছে যে কোডি রোডস সেখানে তার ইনজুরি সেল করার জন্য তার গলায় একটা ব্যান্ড পরে রয়েছে, দেখাচ্ছে যে তার সত্যি সত্যি ইনজুরি হয়েছে, কিন্তু এটা কোনো চিন্তার কারণ নেই, কারণ সে এখন একদম পুরোপুরি ঠিক আছে, এটা শুধুমাত্র ইনজুরিটাকে সেল করার জন্য এরকমটা দেখানো হয়েছে। তো কোডি রোডস খুব তাড়াতাড়ি রিটার্ন করবে, সম্ভবত আমরা তাকে হয়তো 6 জানুয়ারির রথে দেখতে পেয়ে যেতে পারি, কারণ এত বড় একটা শো ডাব্লিউডাব্লিউটাকে একটা রেসলমেনিয়ার মতো ফিল দিতে চায়, তো আমাদের কোডি ভাই সেখানে থাকবে না, এটা তো হতেই পারে না। আর ডাব্লিউডাব্লিউ তাদের সোশ্যাল মিডিয়াতে একটা ম্যাচ অফ দ্য ইয়ারের টুর্নামেন্ট করাচ্ছে, এখানে ফ্যান্সরা ভোট করতে পারবে, ফ্যান্সরা যে ম্যাচটাকে সব থেকে বেশি ভোট করবে সেটাই হবে ম্যাচ অফ দ্য ইয়ার, মানে 2024-এর ম্যাচ অফ দ্য ইয়ার। যেখানে তোমরা ম্যাচের পুরো লিস্ট দেখতে পাচ্ছ, অত লিস্ট তো দেখার দরকার নেই, কারণ আমরা জানি যে ফাইনালে কোন ম্যাচ দুটো যাবে, একটা হচ্ছে কোডি ভার্সেস রোমান রেসলমেনিয়া 40, আর একটা হচ্ছে ড্রু ম্যাকিন্টায়ার ভার্সেস সিএম পাঙ্ক। আর যদি আমাকে জিজ্ঞেস করো যে কোন ম্যাচটা ম্যাচ অফ দ্য ইয়ার হওয়া উচিত, তো আমি নিঃসন্দেহে এখানে সিএম পাঙ্ক ভার্সেস ড্রু ম্যাকিন্টায়ারের ম্যাচটাকেই বলবো। রোমান ভার্সেস কোডির ম্যাচটা হতে পারতো, তবে রেসলিংয়ের দিক দিয়ে দেখতে গেলে সিএম পাঙ্কের সাথে ড্রু ম্যাকিন্টায়ারের ম্যাচটাই বেশি যায়, কারণ এদের রাইভালরিটাও তো সেরকম, রোমান আর কোডির রাইভালরিটাও খুব গরম ছিল, কিন্তু আমার মনে হয় ম্যাচের কোয়ালিটির দিক দিয়ে দেখতে গেলে সিএম পাঙ্ক ভার্সেস ড্রু ম্যাকিন্টায়ারের ম্যাচটাই ম্যাচ অফ দ্য ইয়ার ডিজার্ভ করে। আর যদি স্টোরির কথা বলো, তাহলে তো অফকোর্স সেখানে রোমান ভার্সেস কোডির ম্যাচটাই 1 নম্বরে যাবে, কারণ সেখানে আমরা রক, জন সিনা, আন্ডারটেকার, সেথ রলিন্স সবাইকে দেখতে পেয়েছিলাম। তো স্টোরির দিক দিয়ে তো ওই ম্যাচটাকে টক্কর দেওয়ার মতো আর কোনো ম্যাচ নেই, তবে রেসলিংয়ের দিক দিয়ে আমার মতে ড্রু ম্যাকিন্টায়ার ভার্সেস সিএম পাঙ্কেরটাই বেস্ট হবে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্পোর্টস ইলাস্ট্রেটেড এখানে প্রো রেসলিংয়ের অ্যাওয়ার্ড 2024 রিলিজ করে দিয়েছে। এখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি এখানে মেন্স রেসলার অফ দ্য ইয়ার হয়েছে কোডি রোডস। এটা দেখার পর তো কিছু রোমান ক্রাইবেবিস আছে, তাদের রাতের ঘুম উড়ে যাবে, আর আমার কমেন্ট বক্স এখন গালাগালি দিয়ে ভরাবে। তো যাকে ওটা তো সাধারণ ব্যাপার, ওটা তো হয়েই থাকে। তারপর হচ্ছে উমেন্স রেসলার অফ দ্য ইয়ার হচ্ছে টনি স্টর্ম। তারপর হচ্ছে এখানে ব্রেকআউট স্টার অফ দ্য ইয়ার হচ্ছে জেকব ফাটু।
মানে জেকব ফাটু অনেক বড় কাজ করে ফেলেছে, একটা বলতে পারো অনেক বড় ইম্প্যাক্ট ক্রিয়েট করতে সফল হয়েছে। আগের বছরে ব্রেকআউট স্টার অফ দ্য ইয়ার কিন্তু ছিল আমাদের LA নাইট, তো সেরকম কাজ এখানে জেকব ফাটু করেছে। তো ম্যাচ অফ দ্য ইয়ার হচ্ছে এখানে ড্যানিয়েল ব্রায়ান ভার্সেস উইল অসপ্রে AEW থেকে। শো অফ দ্য ইয়ার হচ্ছে রেসলমেনিয়া 40, অফকোর্স সেটাই হওয়ার ছিল। স্টোরি লাইন অফ দ্য ইয়ার ব্লাড লাইন সাগা, একদম ঠিক আছে। রাইভালরি অফ দ্য ইয়ার ড্রু ম্যাকিন্টায়ার ভার্সেস CM পাঙ্ক। হিল টার্ন অফ দ্য ইয়ার হচ্ছে জেবার রুডস ভার্সেস জেবার রুডস অ্যান্ড কোফি কিংস্টন অন বিগি। তো এইটা অনেকে বলবে যে এটা কেন আছে, কিন্তু দেখো ভাই যেভাবে এই স্টোরি লাইনটা ইম্প্যাক্ট ফেলেছে আর যেভাবে এখানে কোফি কিংস্টন আর জেবার রুডসকে হেড করা হচ্ছে, তো এটা হিল টার্ন অফ দ্য ইয়ারই বলা যেতে পারে। আমরা সকলে দেখছি ফ্যান্সরা স্টোরি লাইনে কীভাবে ইনভেস্টেড আর কীভাবে জেবার রুডস আর কোফি কিংস্টনকে হিল রিয়াকশান দেওয়া হচ্ছে, তো এটা অনেক বড় একটা হিল টার্ন। আর বেস্ট অন মাইক হচ্ছে ড্রু ম্যাকিন্টায়ার যেভাবে স্যাভেজ হিল হয়ে উঠেছে, যেভাবে একজন রোস্টারের মতো কথা বলছে এখানে, তাই তাকে মাইকের কথা বলার দিক দিয়ে বেস্ট বলা হয়েছে। আর বেস্ট ট্যাগ টিম অফ দ্য ইয়ার হয়েছে ফ্র্যাক্সিয়াম, এটা হচ্ছে NXT-র একটা ট্যাগ টিম, তো তাদেরকে এখানে ট্যাগ টিম অফ দ্য ইয়ার বলা হয়েছে। তো এই হচ্ছে পুরো লিস্ট। আর এবারে আমি রোমান ক্রাইবেবিসদের উদ্দেশ্যে বলবো, যেখানে পুরো দুনিয়া কোডি রোডসকে বেস্ট রেসলার বলছে, বেস্ট পপুলার রেসলার বলছে, সমস্ত অ্যাওয়ার্ড এখানে কোডি রোডস পাচ্ছে, কোডি রোডস 1 নম্বর রয়েছে। তো সেখানে রোমান ক্রাইবেবিসদের অত চিল্লানোটা মানায় না, তো তারা অনেক কথা বলবে। আর এখন বেশ কিছু রোমান ক্রাইবেবিস আমার কমেন্ট বক্সে এসে হেগে দিয়ে যাবে, সেটাও আমি খুব ভালো করে জানি। তো দেখো ভাই, আমার কমেন্ট বক্সে এসে হাগলে রোমান 1 নম্বরে চলে যাবে না। সারা দুনিয়া যেখানে কোডিকে 1 নম্বর বলছে, সেখানে তোমাদের বলা না বলাতে বিন্দুমাত্র কিছু যায় আসে না। আর এরপরে WWE তরফ থেকে টপ 10 স্ম্যাকডাউন মোমেন্টের একটা লিস্ট এসছে, এখানে দেখতে পাচ্ছ 10 নম্বরে রয়েছে জেকব ফাটুর ডেবিউ, সেটা হচ্ছে 10 নম্বরে। 9 নম্বরে হচ্ছে মিচ অ্যান্ড চেলসি গ্রিনকে ডাম্পস্টার ম্যাচেতে ডাস্টবিনের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল, সেটা 9 নম্বরে রয়েছে। কোডি রককে চর মেরেছিল, সেটা রয়েছে 8 নম্বরে। র্যান্ডি অর্টন KSI-কে আরকেও মেরেছিল, সেটা রয়েছে 7 নম্বরে। নতুন ব্লাড লাইনের পল এভানের উপর অ্যাটাক করাটা রয়েছে 6 নম্বরে। ড্যামেজ কন্ট্রোল বেলির উপর টার্ন করেছিল, সেটা রয়েছে 5 নম্বরে। কেভিন ওভেন্স আমাদের র্যান্ডি অর্টনকে পাইল ড্রাইভার লাগায়, সেটা রয়েছে 4 নম্বরে। এজে স্টাইলসের ফেক রিটায়ারমেন্ট, সেটা রয়েছে 3 নম্বরে। সেই ফেক রিটায়ারমেন্টের যে গল্পটা করে কোডি রোডসের উপর অ্যাটাক করেছিল, তারপর আমরা কোডি ভার্সেস এজের মধ্যে একটা আইকুইট ম্যাচও দেখতে পেয়েছিলাম। তারপরে হচ্ছে 2 নম্বরে উসো ইউনিয়ন, আমরা জিমি উসো আর জেসোকে একসাথে আসতে দেখতে পাই। আর 1 নম্বরে হচ্ছে রক রোমান রেন্সকে তার ট্রাইবাল চিফ হিসাবে অ্যাকনলেজ করেছে। তো এইটা হয়ে গেল 2024 সালের একদম 1 নম্বরের স্ম্যাকডাউন মোমেন্ট, যে রক রোমানকে ট্রাইবাল চিফ হিসাবে অ্যাকনলেজ করেছে। কিন্তু মনে হচ্ছে 2024 সালের এই 1 নম্বর স্ম্যাকডাউনের মোমেন্টটার জন্যই রোমানের কপালে কিন্তু বেশ দুঃখ আছে। আর এরপর আমাদের হার্টব্রেক কিড শন মাইকেলস রিলেটেড একটা অনেক বড় নিউজ রয়েছে। আর সেই নিউজটা হচ্ছে যে শন মাইকেলস এখানে বলছে যে WWE তাকে অ্যাপ্রোচ করেছে একটা ম্যাচের জন্য, আর তাকে রিটায়ারমেন্ট থেকে ফিরে আসতে বলেছে। আর তার সাথে ম্যাচ করানোর প্ল্যান আছে AJ স্টাইলসের। তো WWE AJ স্টাইলস ভার্সেস শন মাইকেলসের একটা ড্রিম ম্যাচ যেটা পেন্ডিং হয়ে পড়ে রয়েছে, সেইটা করানোর জন্য শন মাইকেলসকে রিটায়ারমেন্ট থেকে বাইরে আসার জন্য অ্যাপ্রোচ করেছে। এবারে এমনটা নয় যে শন মাইকেলস লড়তে পারবে না, আর তার অবস্থা খুবই খারাপ। সে এর আগেও ম্যাচ লড়েছে, রিটায়ারমেন্ট থেকে বাইরে বেরিয়ে এসে ম্যাচ লড়েছে। আমরা দেখেছি যে সৌদি আরবের শোতে তারা ট্রিপল এইচের সাথে একটা ট্যাগ টিম ম্যাচ লড়েছিল, ব্রাদার্স অফ ডিস্ট্রাকশন, মানে কেন আর আন্ডারটেকারের এগেনস্টে। তো শন মাইকেলস তো লড়তে পারবে, একটা ম্যাচ অন্তত লড়তেই পারবে। স্টোন কোল্ড স্টিভ অস্টিন পারছে, তাহলে শন মাইকেলস কেন পারবে না? তো WWE তাকে সেই জন্যই অ্যাপ্রোচ করেছে যে AJ স্টাইলসের সাথে শেষবার একটা ম্যাচ রেসেল করে নাও। আর সম্ভবত এটা রেসেলমেনিয়ার জন্যই বলেছে, কারণ এত বড় একটা ম্যাচ তো রেসেলমেনিয়াতেই করাতে পারে। এবারে বাকিটা শন মাইকেলসের ওপরে শন মাইকেলস যদি রাজি হয়ে যায়, তাহলে আমরা হয়তো এই ম্যাচটা দেখতে পেতে পারি, কারণ WWE তো ইচ্ছা আছে। আর তাছাড়া শন মাইকেলস নিজে এই কথাটা রিভিল করেছে যে WWE চায় তার সাথে AJ স্টাইলসের একটা ম্যাচ করানোর। তো দেখা যাক এটা আমরা দেখতে পাই কিনা। শন মাইকেলস যদি দেখে যে তার চেহারা একদম ঠিক আছে, তার শরীর একদম ঠিক আছে, সে একদম ফিট আছে, তাহলে এই ম্যাচটার জন্য সে রিটার্ন করলেও করতে পারে। তো এবার যদি আমাদের কপাল ভালো হয়, তো আমরা এই ম্যাচটাকে রেসেলমেনিয়াতে দেখতে পেতে পারি। আর এবার একটা অনেক বড় বিষয় নিয়ে কথা বলা যাক, সেটা হচ্ছে যে আমি সোশ্যাল মিডিয়াতে তো দেখছিলামই, আর এখন এটা আমার কমেন্ট বক্সেও পৌঁছে গেছে। তো ভাই বেশ কিছু রোমান ক্রাইবেবিস রয়েছে, তারা কমেন্ট বক্সে এসে কমেন্ট করছে যে রোমান ছাড়া WWE চলবে না, আর রোমান যদি না থাকে তো আমরাও WWE দেখবো না। তো দেখো ভাই, তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলছি। এককালে অনেকে বলতো যে হাল্ক হগান না থাকলে আমরা WWE দেখবো না, হাল্ক হগান রিটায়ার হয়ে গেলে আমরা WWE দেখা বন্ধ করে দেবো। রক ছাড়া WWE কোম্পানি চলবে না, স্টোন কোল্ড স্টিভ অস্টিন ছাড়া WWE কোম্পানি চলবে না। আমি নিজে বলতাম জন সিনা না থাকলে আমি WWE দেখবো না, জন সিনা WWE থেকে চলে গেলে WWE বন্ধ হয়ে যাবে।
তো ভাই দেখো এইসব কথা পুরোপুরি ভুল, এগুলো আবেগের বশে বলতে তো খুব ভালো লাগে কিন্তু এটা বাস্তব নয়। হাল্ক হগান তখন ছিল কিন্তু এখন নেই, কিন্তু এখন ডাব্লিউডাব্লিউ চলছে। রক তখন ছিল এখন নেই কিন্তু ডাব্লিউডাব্লিউ চলছে। জন সিনা কিছুদিন পর পুরোপুরি ডাব্লিউডাব্লিউ থেকে পুরোপুরি রিটায়ারমেন্ট নিয়ে নেবে, তখনও ডাব্লিউডাব্লিউ চলবে। আর আমি 2017 সালের কথা বলছি, তখন আমি নিজেও বলেছিলাম যে জন সিনা এবার ডাব্লিউডাব্লিউ ছেড়ে চলে যাচ্ছে, সে পার্ট টাইমার হয়ে যাচ্ছে, ভাই আমি ডাব্লিউডাব্লিউ দেখবো না। কিন্তু সেইগুলো সব কিছু মিথ্যে। তো যারা এক সময় বলেছিল যে হাল্ক হগান না থাকলে ডাব্লিউডাব্লিউ দেখবো না, তারা আজও ডাব্লিউডাব্লিউ দেখছে। যারা বলেছিল যে স্টোন কোল্ড স্টিভ অস্টিন চলে গেছে আমরা ডাব্লিউডাব্লিউ দেখবো না, তারা কিন্তু আজও ডাব্লিউডাব্লিউ দেখছে। তো তোমরা এখন যারা বলছো যে রোমান ছাড়া ডাব্লিউডাব্লিউ চলবে না, এটা একদম ভুল কথা। এখনও তো তাহলে আমরা দেখতে পেতাম যে হাল্ক হগানই ডাব্লিউডাব্লিউ চালাতো আর জন সিনাই ডাব্লিউডাব্লিউ চালাতো, কিন্তু এমনটা তো হচ্ছে না। এখন অনেক সুপারস্টার রয়েছে, রোমান রেন্স, ড্রু ম্যাকিন্টায়ার, গান্থার, ডেমন প্রিস্ট, এরা ডাব্লিউডাব্লিউ চালাচ্ছে আর আমরা সেটা দেখছি। তো যখন রোমান থাকবে না, রোমান তো একদিন রিটায়ার হবে, রোমান রিটায়ার হওয়ার পর আমরা ব্রন ব্রেকার, গান্থার, সোলো সিকোবা, জেকব ফাটু, আরও নানা রকম স্টার রয়েছে, তাদেরকে ডাব্লিউডাব্লিউ চালাতে দেখতে পারবো। আর তখনকার যুগে কিন্তু এদেরকেও রোমানের মতোই পুশ করা হবে, তো তখন এরাও বড় বড় স্টারে পরিণত হবে। তো রোমান ছাড়া ডাব্লিউডাব্লিউ চলবে না, রোমান চলে গেলে ডাব্লিউডাব্লিউ দেখবে না, এইসব কান্নাকাটি করা ভাই বন্ধ করো। আমার কিন্তু বহুত বিরক্ত লাগে এইসব রোমান ক্রাইবেবিসদের আলতু ফালতু কাজ দেখে। কিন্তু কি করা যাবে, এদেরকে তো বোঝালেও বুঝবে না, আর এদের এইসব আলতু ফালতু কাজকর্ম আমি তো বলেও বন্ধ করতে পারবো না। কিন্তু আমার মনে হলো যে আমার ভিডিওতে একবার এই বিষয় নিয়ে কথা বলার দরকার। তো আমিও তো বলেছিলাম যে ব্রক লেসনার না থাকলে আমার একদম ডাব্লিউডাব্লিউ দেখতে ভালো লাগে না, আমি ডাব্লিউডাব্লিউ দেখবো না। কিন্তু ব্রক লেসনার হয়ে গেল আজ 1.5 বছর ডাব্লিউডাব্লিউতে নেই, তা বলে কি আমি ডাব্লিউডাব্লিউ দেখছি না নাকি ডাব্লিউডাব্লিউর মজা নিচ্ছি না? তো এইটা ব্যাপারটা এরকমই। তো যে যাই পারে বলুন না কেন ভাই, ডাব্লিউডাব্লিউর মতো চলছে। রোমান ডাব্লিউডাব্লিউ যদি ছেড়ে চলেও যায়, ডাব্লিউডাব্লিউ বন্ধ তো একদমই হবে না, উল্টে ডাব্লিউডাব্লিউ দিন দিন আরও গ্রো করছে, বিজনেস আরও লাভ করছে। তো এইসব আলতু ফালতু কথা বলে আর কোনো লাভ নেই। আর আমি রোমান ক্রাইবেবিস যাদেরকে বলছি তারা হচ্ছে বেসিক্যালি রোমান রেন্সের কিছু টক্সিক ফ্যান। আমি সমস্ত ফ্যানদের কথা বলছি না, আমি বেশ কিছু সময় আগে ক্রাউন জুল যখন হয় তখন আমি ভিডিও বানিয়েছিলাম, তখন আমি রোমানের এগেনস্টে কয়েকটা রিয়ালিটির কথা বলেছিলাম, তখন অনেকেই আমার উপর রেগে গেছিলো। কিন্তু তারপরে আমি আরেকটা ভিডিও বানাই যেখানে আমি আরও ভালো করে বুঝাই, তখন বেশ কিছু রোমানের ফ্যান আমার কথা বুঝতে পারে। আর আমার দেখে খুবই ভালো লাগলো যে 100 জনের মধ্যে অন্তত 10 জন তো আমার কথা বুঝলো, তো সেটা দেখে আমি খুশি। তো রোমানের কিছু ফ্যান রয়েছে, অন্ধভক্ত রয়েছে, তারা অনেকেই রেসলিংটা বোঝে আর তারা আমার কথাটাও বুঝতে পেরেছে, তারা কমেন্টসে রিপ্লাইও করেছে, তারা আমার কথাটা বুঝতে পেরেছে, সেটা দেখে আমি খুশি হয়েছি। কিন্তু ম্যাক্সিমাম যে সমস্ত ফ্যান্সরা রয়েছে তারা তো ভাই বোঝার নামই নেয় না, মানে তারা রোমানের এগেনস্টে কোনো কথা শুনতেই চায় না, সেটা সত্যি হোক বা মিথ্যে হোক। তো তাদেরকে আমি রোমান ক্রাইবেবিস নাম দিয়েছি, আর আমি তাদেরকে কমেন্ট বক্সে রোমান ক্রাইবেবিস লিখেই রিপ্লাই করি, কারণ ভাই এদেরকে বোঝালে তো বুঝবি না, তো এক কাজ করো, এদের মজা নাও, এদেরকে রোস্ট করো। তো আমি এখন সেটাই করব। তো সবাই ক্রাইবেবিস নয়, কিছু বুদ্ধিমান রোমানের ফ্যান্সরা রয়েছে, তাদের জন্য ভালোবাসা রইলো। আর ক্রাইবেবিসরা কাঁদতে থাকো, তোমরা তো কাঁদাতেই বেশি অভ্যস্ত, তবে যেদিন তোমরা রিয়ালিটিটা রিয়ালাইজ করতে পারবে সেদিন তোমরা আর ক্রাইবেবিস থাকবে না, তোমরা একটা সত্যিকারের রোমান রেন্সের ফ্যানে পরিণত হবে। তো চলো আজকের অনেক জ্ঞান দিলাম, তবে আরেকটা অ্যানাউন্সমেন্ট রয়েছে। তো গাইজ তোমরা যেমনটা জানো যে আমি একজন খ্রিস্টান, তো আর সামনে 2 দিন বাদই রয়েছে বড়দিন। তো এই সময় আমি প্রচণ্ড ব্যস্ত থাকবো, ঘরে আমার অনেক কাজকর্ম থাকে, এছাড়া বাইরেও কাজকর্ম থাকে। তো এই কদিন হয়তো ভিডিও কোনো রকমভাবে আসবে না। তো আমি টাইম পেলে ভিডিও দেবো, আর যদি টাইম না পাই তাহলে ভিডিও দিতে পারবো না। তো একটু অ্যাডজাস্ট করে নিও, যদি তোমরা এই 3-4 দিন ভিডিও না পাও তাহলে বুঝে যাবে যে আমি ব্যস্ত আছি। তো চলো গাইজ, তোমাদেরকে অ্যাডভান্স মেরি ক্রিসমাস। আর চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আমার একটা পরের ডাব্লিউডাব্লিউ নিউজ ভিডিওতে। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে দিও।